সব সময় মোবাইল মোবাইল আর মোবাইল। বাইরের পৃথিবীটার কথা মনে আছে? কিন্তু বাবা। চুপ, আর একটাও কথা নয়। একটি শহর ছিল যার নাম ছিল প্রতাপনগর। সেখানে রাকেশ নামের এক ব্যক্তি তার স্ত্রী রীতা এবং 2 মেয়ে সীমা ও রিমার সঙ্গে বাস করত। রাকেশের একটি ভালো চাকরি ছিল, কিন্তু তার বাবা মা গ্রামে থাকতেন। তারা চাষবাস ভালোবাসতেন, তাই সেখানেই থাকতেন। চাষের কাজ শেষ হলে মাঝে মাঝে কয়েকদিনের জন্য তারা শহরে রাকেশের কাছে আসতেন। এক রাতে রাকেশ রীতার সঙ্গে কথা বলছিল। রীতা, আমার বাবা মা কাল আসছেন, মনে আছে তো? তাদের ভালো করে দেখাশোনা করবে, আর আমাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিও, যেন তাদের আনতে দেরি না হয়। হ্যাঁ, আমি তাদের ভালোভাবে দেখব, তারা যেন কোনো কষ্ট না পায়। তারা তো আমাদের জন্যেই চাষবাস করেন। আর তুমি বলার আগেই আমি মোবাইলে অ্যালার্ম সেট করে রেখেছি। বাহ, তুমি তো দিন দিন খুব বুদ্ধিমান হয়ে উঠছো। এই কথা শুনে রীতা হেসে মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়ল। রাকেশও মোবাইলে ব্যস্ত হয়ে গেল। সীমা ও রিমা দাদু দিদা আসছে শুনে খুবই খুশি হলো। পরের দিন সকালে রাকেশ বাবা মাকে আনতে গেল এবং তাদের নিয়ে ফিরে এলো। তাদের বসিয়ে দিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিল। আশা করি পথের আপনাদের যাত্রা ক্লান্তিকর ছিল। আপনারা একটু বিশ্রাম নিন। সীমা আর রিমা শিগগিরই ঘুম থেকে উঠে পড়বে। সন্ধ্যায় রাকেশ অফিস থেকে ফিরে এলে সবাই মিলে গল্প করলো এবং রাতের খাবার খেলো। খাওয়া শেষ হতেই সে মোবাইলে ব্যস্ত হয়ে গেল। রীতা রান্নাঘরের কাজ শেষ করে মোবাইল হাতে নিল। সীমা ও রিমা দাদু দিদার সঙ্গে সারা দিন খেলাধুলা করার পর পড়তে বসলো। দিদা, তুমি কি আমাকে পড়ায় সাহায্য করবে? তাহলে ভালো লাগবে। আমাদের কেউ হোমওয়ার্কে সাহায্য করে না। অফিস থেকে ফিরে বাবা সব সময় মোবাইলে ব্যস্ত থাকে, আর মা তো কাজ শেষ করেই মোবাইল নিয়ে বসে যায়। এরপর দিদা সীমাকে সাহায্য করতে লাগলেন এবং দাদু রিমাকে পড়াতে লাগলেন। প্রতিদিনই তারা মেয়েদের সাহায্য করতেন। তারা লক্ষ্য করলেন মেয়েদের হোমওয়ার্ক প্রায় অসম্পূর্ণ থাকে। পরের দিন দাদু রাকেশ ও রীতা কী করছে তা লক্ষ্য করতে শুরু করলেন। খুব তাড়াতাড়ি তিনি সব বুঝে গেলেন। মোবাইলের কারণে রাকেশ মেয়েদের সময় দিচ্ছে না। রীতাও কাজ শেষে মোবাইল নিয়ে বসে থাকে। এমনকি স্কুল থেকে ফিরে মেয়েরাও খেতে খেতে মোবাইল ব্যবহার করে। এইসব দেখে দাদু খুবই রেগে গেলেন এবং দিদাকে বললেন, দেখো তো, এই পরিবারটা মোবাইলের কারণে কত বদলে গেছে। এখন আমাদের কিছু করতে হবে। তারা একে অপরকে সময় দিচ্ছে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। একদিন ছুটির দিনে খেলতে খেলতে রিমা বাবার সঙ্গে কথা বলছিল। বাবা, তুমি জানো আমাদের স্কুলে সারদা নামে একটা মেয়ে আছে যে সব সময় অন্য মেয়েদের বিরক্ত করে। রিমা আরও বলতে থাকলেও রাকেশ কিছুই শুনছিল না। এতে রিমার খুব খারাপ লাগলো। সে ভাবল, আমি মাকে বলি। সে মায়ের কাছে গেল। মা, আমি বাবাকে সারদার কথা বলছিলাম, কিন্তু তিনি একটুও শুনলেন না। এ কথা বলেই রিমা কেঁদে ফেলল। রিমা, এত ছোট ব্যাপারে কাঁদছো কেন? হয়তো বাবা গুরুত্বপূর্ণ কিছু কাজ করছিল। তুমি ঠিক বলেছ মা, তুমি আর বাবা একই রকম। তোমাদের শুধু মোবাইলই দরকার। আমি আর সীমা তোমাদের কোনো দরকার নেই। এ কথা বলে সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। দাদু দিদা তাকে কাঁদতে দেখে এগিয়ে এলেন। রাকেশ কাছেই বসেছিল। দাদু জোরে ডাকলেন, রাকেশ, এখানে এসো। দাদুকে এত রেগে যেতে দেখে রাকেশ দৌড়ে এলো। রীতাও মোবাইল রেখে পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে বাবা? তুমি এত রেগে কেন? আমরা কি কিছু ভুল করেছি? তুমি জিজ্ঞাসা করছো কি ভুল হয়েছে? আমরা আসার পর থেকে সব কিছু লক্ষ্য করছি। আমরা এমনকি নাতি নাতনিদের কেউ টেরও পাও না। রাকেশ রীতার দিকে রাগান্বিতভাবে তাকায়। রীতার দিকে রাগ করে তাকিও না। এটা শুধু ওর দোষ নয়, তোমারও সমান দোষ। কখনো কি কাজ শেষে মেয়েদের সঙ্গে ভালো করে কথা বলেছো?
তাদের পড়ায় সাহায্য করেছো, তাদের দিকে তাকিয়েছো? সব সময় মোবাইল মোবাইল আর মোবাইল। বাইরের পৃথিবীটার কথা মনে আছে? কিন্তু বাবা। চুপ! আর একটাও কথা নয়। রাকেশ ও রীতা চুপ হয়ে গেল। রীতা, তুমি সারাদিন বাড়িতে থাকো, কখনো দেখেছো মেয়েরা কি হোমওয়ার্ক পেয়েছে, তারা শেষ করেছে কিনা, শ্বশুর শাশুড়ির কিছু দরকার আছে কিনা জিজ্ঞাসা করেছো, আত্মীয়দের সঙ্গে কথা বলেছো? এসব বাদ দাও। তোমার মেয়েই কথা বলতে এসেছিল, আর তোমার সময় ছিল না। তোমরা কি বুঝতে পারছো না তোমাদের মধ্যে কত দূরত্ব তৈরি হয়েছে? বাবার কথা শুনে রাকেশ ও রীতা খুবই কষ্ট পেল। সে রাতে তারা ঘুমাতে পারল না। পরের দিন সকালে তারা দাদুর ঘরে গেল। বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা সারা রাত ঘুমোতে পারিনি। তুমি আমাদের বুঝিয়েছো ফোন ব্যবহার করা ঠিক, কিন্তু এতটা নয় যে আমরা আপনজনদের হারিয়ে ফেলি। সেই দিন থেকে রাকেশ ও রীতা মেয়েদের সঙ্গে সময় কাটাতে শুরু করলো। ছুটির দিনে তাদের পড়ায় সাহায্য করতে লাগলো, আবার বন্ধুদের সঙ্গেও দেখা করতে লাগলো। মেয়েরা ঘুমিয়ে পড়ার পর সামান্য সময় মোবাইল ব্যবহার করত। এভাবে সবাই আবার সুখে শান্তিতে থাকতে লাগলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো কিছুই বেশি ভালো নয়। দরকারি জিনিসও অতিরিক্ত হলে তা আমাদের জীবন এবং সুখ নষ্ট করতে পারে।